আমি আইসিটির একজন বিশেষজ্ঞ, আইসিটি স্পেশালিস্ট এবং ইকোনমিক্স স্পেশালিস্ট একজন টিচার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ তরিকুল ইসলাম রুবেল, তোমাদের সবার প্রিয় আইসিটি শিক্ষক। যদিও আমি দীর্ঘ 7 বছর যাবৎ আইসিটি পড়াচ্ছি, তবে এইচএসসি 26-এর ব্যাচের যে শিক্ষার্থী রয়েছে, তোমাদের আগামী 22 তারিখ যে ইতিহাস দ্বিতীয় পত্র পরীক্ষা রয়েছে সেটার সাজেশন দিয়ে দেবো। এখন আমরা গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো রয়েছে, যেগুলো থেকে মোস্ট সিকিউ এবং এমসিকিউ আসবে, সিকিউ এমসিকিউর জন্য যে অধ্যায়গুলো পড়তে হবে সেগুলো বলে দিব, সেই সাথে আমরা একটু ওই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকসগুলো দিয়ে দিব, বুঝিয়ে দিব। চলো আমরা আজকে ইতিহাস দ্বিতীয় পত্রের সাজেশন দিচ্ছি তোমাদের জন্য। ইতিহাস দ্বিতীয় পত্রের জন্য তোমাদের যে অধ্যায়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে সেটি হলো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়টা তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায়। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট 3টে অধ্যায় হলো দ্বিতীয়, তৃতীয় এবং পঞ্চম। এই দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং এরপরে যে অধ্যায়গুলো আমরা পড়ব, এরপরে পড়ব আমরা চতুর্থ অধ্যায়, ষষ্ঠ অধ্যায়। তাহলে বলো তো তোমাদের এখানে আমি কয়টা অধ্যায় দিলাম? মোট অধ্যায় হলো 5টি। এই 5টি অধ্যায় থেকে তুমি সর্বনিম্ন 8টি সৃজনশীল পাবে। তার মানে তোমার সিকিউ উত্তর করতে হচ্ছে 7টি। আমি আশা রাখি এই 4টি অধ্যায় থেকে তুমি 7টি উত্তর করতে পারবে। সেই সাথে সাথে সবচেয়ে বেশি এমসিকিউ আসবে এই 5টি অধ্যায় থেকে। এর পরবর্তীতে তুমি এমসিকিউর জন্য সপ্তম অধ্যায়টা পড়বে। অর্থাৎ সিকিউর জন্য তুমি যদি এই 5টা অধ্যায় পড়ো, তাহলে পেয়ে যাচ্ছ কতগুলো সৃজনশীল? 7টি সর্বনিম্ন। এবং তুমি যদি এই সপ্তম অধ্যায় সহ 6টি অধ্যায় পড়ো, তাহলে সর্বনিম্ন 20টি এমসিকিউ তুমি এখানে পাবা। 20+ এমসিকিউ তুমি এখান থেকে পাবা। তো এখন চলো আমরা তোমাদের এই অধ্যায়ের যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, এখন তার অত বেশি সময় নেই যে সব পড়ে ফেলবো। এই অধ্যায় থেকেও কোন কোন টপিকস পড়বো সেগুলো এখন আমরা আলোচনা করছি। আরেকটা কথা বলে রাখি, এইচএসসি 27 এবং 28 ব্যাচের যে শিক্ষার্থীরা রয়েছে, তোমাদের প্রিয় রুবেল স্যার মানে আমি একটি নতুন ব্যাচে চালু করেছি 26। তো তোমরা 26-এর পরে যারা 27 ব্যাচের শিক্ষার্থী রয়েছে, সামনে টেস্ট পরীক্ষা ভালো করার জন্য, যেমন আইসিটি সহ অর্থনীতিতে নিশ্চিত A+ পাওয়ার জন্য, আমার কাছে পড়ার জন্য অতি দ্রুত যোগাযোগ করে ফেলো এবং ভর্তি হয়ে যাও। সেই সাথে যারা এসএসসি 26-এ ছিল, অর্থাৎ এইচএসসি 28-এর ব্যাচ, তোমরা নিজেকে একেবারে সর্বোচ্চ পর্যায়ে, এখন আর ঘরে বসে থাকার সময় নেই। তোমরা জানো পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে হবে, তো শুরু থেকেই শুরু করে দাও এবং নিজেকে সবার থেকে ছাড়িয়ে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য দ্রুত আমাদের যে ব্যাচগুলো আছে সেখানে যুক্ত হয়ে যাও। তোমরা জানো যে আমি 4টি লোকেশনে আইসিটি ইকোনমিক্স পড়িয়ে থাকি। এর ভিতরে যেই ফরিদপুর ঝিলটুলিতে চরবদ্দূষণ সরকারি কলেজের পাশে চরহাজিগঞ্জ আইনলের দোকানে, এবং আমার নিজ বাড়িতেও পড়িয়ে থাকি। তো আমাদের প্রতিটি জায়গায় এইচএসসি 28-এর জন্য এই আগস্ট মাসের 1 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে, তোমরা সেখানে যুক্ত হয়ে যাবে। তোমাকে তো এই 5টি অধ্যায়ের কথা বলা হলো, তো 5টি অধ্যায় থেকে কি কি পড়বে? আমাদের দ্বিতীয় অধ্যায়ে যে দ্বিতীয় অধ্যায়টির নাম হলো ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লব। তো ফরাসি বিপ্লব, এই বিপ্লবটা হয়েছিল ফ্রান্সে। এখান থেকে একটি সাল তোমাকে জানতে হবে। ফরাসি বিপ্লব যেটা হয়ে থাকে 1789 সালে। 1789 সালে ফ্রান্সে এই বিপ্লব সংগঠিত হয়। বিপ্লব পূর্ববর্তী যে রাজনৈতিক অবস্থা, বিপ্লব পূর্ববর্তী যে সামাজিক অবস্থা এবং বিপ্লব পূর্বের যে অর্থনৈতিক অবস্থা, সেই বিষয়ে আমাদের জানতে হবে। আমাদের জানতে হবে লুই বংশ সম্পর্কে। কেননা যখন এই ফ্রান্সে বিপ্লব হয় তখন লুই বংশ শাসন করত, এবং তখন রাজা ছিলেন হলো ষোড়শ লুই। আর এখান থেকে তুমি আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, যেমন চতুর্থ লুইয়ের বিষয়ে তোমাকে জানতে হবে।
কেন ওনার নামটা পড়তে হবে? ওনার নাম পড়ার কারণ এই চতুর্দশ লুইয়ের একটি বিখ্যাত উক্তি রয়েছে, যেটা ইংরেজিতে বলে আই অ্যাম দ্য স্টেট। বাংলা যেটাকে বলে আমি রাষ্ট্র। আমি রাষ্ট্র। তাহলে এখানে এমসিকিউর জন্য যদি আসে যে আই অ্যাম দ্য স্টেট বা আমি রাষ্ট্র, এই বক্তব্যটি বা এই উক্তিটি কার? চতুর্দশ লুইয়ের। ফ্রান্সের বিপ্লবের রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয় ছিল। সেখানে তিনটি, মানে যে জনগণ ছিল তাদেরকে তিন শ্রেণীতে ভাগ করা হতো। একটা হলো ফার্স্ট ইস্ট বা যাজক সম্প্রদায়, এবং দ্বিতীয়টা ছিল হলো অভিজাত বা সেকেন্ড ইস্ট, এবং থার্ড ইস্ট যারা ছিল তাদেরকে বলা হতো অধিকার হারা শ্রেণী। কেন? কারণ তাদের কোনো অধিকার ছিল না, তাদের কাছে এরকমভাবে সম্পত্তি ছিল না। আমি যেটা বলছি যে ফ্রান্সের ফরাসি বিপ্লবের পূর্বে তিন শ্রেণীর লোকজন বসবাস করতে, এর ভিতরে অন্যতম হলো যাজক সম্প্রদায়। যাজক এটা হলো সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী ছিল। তারপর ছিল অভিজাত শ্রেণী, আর তৃতীয় ছিল হলো অধিকার হারা শ্রেণী বা থার্ড ইস্ট, অধিকার হারা শ্রেণী। ফ্রান্সে যে সম্পত্তি ছিল সে সম্পদের 40%-এর মালিকানা ছিল এই যাজকদের হাতে, কিন্তু যাজকরা এই ফ্রান্সের যে রাজা তাকে কোনো রকম কর দিত না, বরঞ্চ তারা আরও এই তৃতীয় শ্রেণীর কাছ থেকে বিভিন্নভাবে কর আদায় করত। কিভাবে কর আদায় করত? কেউ যদি জন্মগ্রহণ করত, দেখো ফ্রান্সের যেই কি বলে মন্দিরগুলা ছিল, যেই উপাসনালয়গুলো ছিল, সেখানকার নেতৃত্ব ছিল হলো বা সব নেতৃত্ব দিতেন যাজকরা। তো কেউ জন্মগ্রহণ করলে তার জন্মগ্রহণের যে নামকরণ কর, মৃত্যুবরণ করলে মৃত্যুবরণকারী কর, হ্যাঁ, ধর্মকর, এই সবগুলা নিতে হলো যাজকরা। যাজক শ্রেণী প্রচুর পরিমাণ সম্পদের মালিক ছিল, কিন্তু সরকারকে তারা কোনো রকমের কর দিত না। আসলে অভিজাত শ্রেণী এরাও নানানভাবে এই সরকারের কর ফাঁকি দিত। দেশ পরিচালনার জন্য যে অর্থের প্রয়োজন হতো তার সকল ভার বোঝা গিয়ে পড়ে এই অধিকার হারা শ্রেণী, যাদের কোনো সম্পত্তি ছিল না নিজস্ব, যাদের কোনো আর্থিক সামর্থ্য ছিল না, তাদের উপর এই বোঝা চাপিয়ে দেওয়া হয়। তো এর জন্য তারা পরবর্তীতে আন্দোলন করে, অর্থাৎ তাদের এই যে শোচনীয় অবস্থা ছিল। আর এই যাজক শ্রেণীদের উপর লুই বংশ বা যারা রাজা ছিল তারা তেমন কোনোভাবে মানে কঠোর হতে পারতো না, নানা কারণে। তো অধিকার হারা শ্রেণী যখন আন্দোলনে নামে, আস্তে ধীরে তাদেরকে সকলে সমর্থন দিতে থাকে। 1789 সালে 14 জুলাই ফরাসি বিপ্লব হয়, এবং ফরাসি বিপ্লবে যখন এই অধিকার হারা শ্রেণী সহ সবাই বাস্তিল দুর্গের অভিমুখে যায়। বাস্তিল দুর্গ এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে বাস্তিল দুর্গের পতন হয় কত তারিখ? বাস্তিল দুর্গের পতন হয় 1789 সালে 14 জুলাই। বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে তো এই ফ্রান্সে লুই বংশের পতন হয় এবং যারা বিপ্লব করেছিল তারা বিজয় লাভ করে। আর এ অধ্যায় থেকে আর কি পড়বো? এ অধ্যায় থেকে আর আমরা পড়বো হলো নেপোলিয়ন বোনাপার্টের অংশ। নেপোলিয়ন বোনাপার্ট, এই অংশটা আমাদের পড়তে হবে এই ফরাসি বিপ্লব থেকে। তো দেখো, এটা ছিল দ্বিতীয় অধ্যায়ের মূল টপিকস, আমরা একটু আলোচনা করে দিলাম। এখন আমরা চলে যাব তৃতীয় অধ্যায়ে। কোন অধ্যায়ে চলে যাব? তৃতীয় অধ্যায়। তো এখন আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, যেটার নাম হলো প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ ও ভার্সাই সন্ধি। তো দেখো, প্রথম বিশ্বযুদ্ধটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায় থেকে তোমাদের যে জিনিসটা পড়তে হবে সেটা হলো প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। প্রত্যক্ষ কারণ পড়তে হবে, প্রথম বিশ্বযুদ্ধের পরোক্ষ কারণ। পরোক্ষ কারণ। আমি যদি প্রত্যক্ষ কারণটা একটু ব্যাখ্যা করি, কারণ খুবই গুরুত্বপূর্ণ। প্রথম বিশ্বযুদ্ধটা আসলে একটা কারণে হয় নাই, তবে যে কারণটার জন্য হয়েছে সেটাকে বলা হয় প্রত্যক্ষ কারণ। সরাসরি যেটা প্রভাব রেখেছিল প্রত্যক্ষ, এটা হলো এই অস্ট্রিয়া একটা দেশের নাম। অস্ট্রিয়ার ভাবি উত্তরাধিকারী ফ্রান্সিস ফার্ডিনান্ড ও তার স্ত্রী সোফিয়া, মানে ফ্রান্সিস ফার্ডিনান্ড তার স্ত্রী সোফিয়াকে নিয়ে বসনিয়ার যে রাজধানী রয়েছে, বসনিয়ার রাজধানী
বসনিয়ার রাজধানী সারাজেভোতে, হ্যাঁ, সারাজেভো। সারাজেভোতে ঘুরতে গিয়েছিলেন। সেখানে এই অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্সিস ফার্ডিন্যান্ড ও তার স্ত্রী সোফিয়া এক আততায়ীর গুলিতে নিহত হন। আততায়ীর গুলিতে নিহত হলে এই অস্ট্রিয়া এই হত্যাকাণ্ডের পিছনে দায়ী করে সার্বিয়াকে। কাকে দায়ী করে? সার্বিয়া। এই সার্বিয়াকে দায়ী করে একটি চরমপত্র পাঠায়। চরমপত্র পাঠালে সেখানে বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছিল, দাবি দেওয়া কথা বলা হয়েছিল। তো সার্বিয়া অস্ট্রিয়ার বেশ কিছু দাবি দেওয়া পূরণ করে, কিন্তু বাকি কিছু দাবি দেওয়া তাদের সার্বভৌমত্বের সাথে জড়িত থাকায় পূরণ করেন। না করলে এই অস্ট্রিয়া সার্বিয়ায় আক্রমণ করে। অস্ট্রিয়া সার্বিয়ায় আক্রমণ করে 28 জুলাই 1914 সালে। 1914 সাল। তাহলে দেখো ওইখানে আমরা একটা সাল পড়ে আসছি, ফরাসি বিপ্লবে 1789 সাল। আর আমরা এই প্রথম বিশ্বযুদ্ধে একটা সাল পড়লাম, সেটা হলো 1914 সাল। কত সাল? 1914 সাল। অস্ট্রিয়ার সরাসরি কোথায় আক্রমণ করে? সার্বিয়াকে। তো সার্বিয়াকে বাঁচানোর জন্য ওর বলয়ের কিছু দেশ, যেমন ইংল্যান্ড, ফ্রান্স, এরা এগিয়ে আসে, হ্যাঁ, বাঁচানোর জন্য। আবার সার্বিয়াকে বাঁচানোর জন্য ইংল্যান্ড, ফ্রান্স এগিয়ে আসে। এদিকে অস্ট্রিয়ার পাশে এসে দাঁড়ায় জার্মানি, এরা পাশে এসে দাঁড়ায়। শুরু হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধ, যে বিশ্বযুদ্ধটা দীর্ঘ 4 বছর স্থায়ী ছিল এবং 1918 সালে শেষ হয়। ঠিক আছে? তো আমাদের প্রথম বিশ্বযুদ্ধের এই কারণগুলো আমাদের জানতে হবে। প্রত্যক্ষ কারণটা তো আমি ব্যাখ্যা করে দিলাম, পরোক্ষ কারণটা একটু পড়তে হবে, বেশ কিছু কারণ ছিল। এরপর আমাদের যেটা জানতে হবে, খুবই গুরুত্বপূর্ণ, এই যুদ্ধে দুইটা পক্ষ ছিল মিত্রশক্তি। একটা ছিল অক্ষশক্তি আর একটা হলো মিত্রশক্তি, যেখানে অক্ষশক্তি হেরে যায় মিত্রশক্তির কাছে, এবং এই পক্ষে রাশিয়া ছিল। আহ এই পক্ষে পরবর্তীতে যোগ দেয় আমেরিকা। রাশিয়া 1917 সালে বের হয়ে যায় এবং তখন ব্যাকআপ দিয়েছিল আমেরিকা যুক্ত হয়ে, হ্যাঁ। এই পক্ষটা হেরে যায়। হেরে গেলে এদেরকে সাহায্য করার জন্য একটা সন্ধি হয়। ফ্রান্সের যে রাজধানী প্যারিসের ভার্সাই নগরীতে অবস্থিত ছিল বলে এটাকে বলা হয় ভার্সাই সন্ধি, যেটা হয়েছিল 1919 সালে। এই ভার্সাই সন্ধির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের একেবারে চূড়ান্ত সমাপ্ত ঘটে। যেই সন্ধিতে জার্মানিকে একেবারে পঙ্গু করে ফেলা হয়েছিল, সেনাবাহিনী ভেঙে ফেলা হয়েছিল, জার্মানির যে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলা সেগুলা এরা একে একে ভাগ করে নিয়ে গিয়েছিল, তাদেরকে বিভিন্ন ক্ষতিপূরণ দাবি দেওয়া আদায় করা হয়েছিল। এটা ছিল হলো প্রথম বিশ্বযুদ্ধের কারণ, ফলাফল এবং ভার্সাই সন্ধি কিভাবে কি হলো সে বিস্তারিত আমরা এই টপিকসটা পড়ে যাব 3য় অধ্যায় থেকে। এরপরে আমরা চলে আসি 5ম অধ্যায়। 5ম অধ্যায়টা আমাদের যেটা জানতে হবে সেটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে, হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধটা হয়েছিল 1939 সালে এবং এটা স্থায়ী হয় দীর্ঘ 6 বছর, যেটা 1945 সাল পর্যন্ত চলে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য সবচেয়ে বেশি দায়ী করা হয় যেটাকে, সেটা হলো হিটলার। এবং আর যেটা সবচেয়ে বেশি দায়ী সেটা হলো ভার্সাই সন্ধি। কেননা অনেকেই বলেন যে প্রথম বিশ্বযুদ্ধের যে পরবর্তীতে ভার্সাই সন্ধি হয়, সেই ভার্সাই সন্ধিতেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল। ভার্সাই সন্ধির যে একতরফা নীতি, সেই নীতির কারণে পরবর্তীতে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল এমন একটা ভয়ঙ্কর যুদ্ধ যা বিশ্বে আর কখনো হয়নি, যেখানে 3টি মহাদেশের 62টি দেশ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে পড়েছিল। লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং এই যুদ্ধেও দুইটি পক্ষ ছিল। হিটলারের উত্থান, হিটলার একটা বাহিনী গঠন করেছিল যেটাকে বলা হয় নাৎসি বাহিনী। আর এটা হলো হিটলার তৈরি করেছিল, হিটলার। এখানে আমাদের জানতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে নাৎসি বাহিনী কিভাবে গড়ে উঠলো, হিটলারের উত্থান সম্পর্কে জানতে হবে, মুসোলিনির উত্থান সম্পর্কে জানতে হবে। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে প্রভাব বা এর ব্যাপকতা, এবং তৃতীয়ত এর ফলাফলটা তেমনই হয়। হিটলার বাহিনী এবং এই নাৎসি বাহিনী, ফ্যাসিস্ট বাহিনী এরা পরাজিত হন।
জাপানের পরাজিত হয়, জাপান এই বাহিনীর পক্ষে ছিল। আর আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হলো বিশ্বের শত শত পারমাণবিক বোমা, হাজার হাজার পারমাণবিক বোমা থাকলেও মাত্র দুটি পারমাণবিক বোমার ব্যবহার করা হয়েছে এই পর্যন্ত, যেটা করা হয় 1945 সালে। কত সালে? 1945 সালে। কে করে? আমেরিকা করে। কার উপরে? জাপানের উপরে। 1945 সালের 6 আগস্ট, 6 আগস্ট জাপানের হিরোশিমায় একটি বম মারা হয়, যেটার নাম ছিল হলো লিটল বয়। লিটল বয়। আর 1945 সালের 9 আগস্ট আমেরিকা জাপানের উপর আরো একটি বোমা মারে, যেটার নাম হলো ফ্যাটম্যান। ফ্যাটম্যান। তো যখন আমেরিকা জাপানের উপরে বোমাগুলো মারে, জাপান তো পরাজয় বরণ করে নেয় এবং আত্মসমর্পণ করে। আর হিটলার বাহিনীর পরাজয়ের মূল কারণ ছিল হলো হিটলারের যে বেশি আগ্রাসী মনোভাব। তিনি রাশিয়ায় ঢুকে পড়েছিলেন আক্রমণ করার জন্য। তো রাশিয়ায় গিয়ে আক্রমণ করাটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। তো আমরা আসলে এই 3টা অধ্যায়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিব। এরপরে যেটা চতুর্থ অধ্যায় সম্পর্কে আমরা অত বিস্তারিত না বলি, শুধু আপনারা একটু রাশিয়ার যে রুশ বিপ্লবটা হয় সেটা সম্পর্কে জেনে যাবেন। সেটার আর একটা নাম হলো লেনিন বিপ্লব বা অক্টোবর বিপ্লব বা বলশেভিক বিপ্লব বলা হয়। এর পিছনে অনেকগুলো কারণ আছে, এত বিস্তারিত তো আর বলার সময় নেই। তো আশা করি আপনারা ভালো মতো পরীক্ষা দিবেন এবং পরবর্তী ক্লাসে যদি দরকার হয় আরো বিস্তারিত আলোচনা করে দিব, কমেন্টসের মাধ্যমে জানাবেন। সেই সাথে বলে রাখি যে আপনারা বলতে পারেন যে এই ডিজিটাল যুগে কেন আমি হোয়াইট বোর্ডে ক্লাস নিচ্ছি। আসলে এটা আমার বাড়ি, এটা আমার রুম। আমি 4টা লোকেশনে পড়াই, সেখানে ওইরকম 4টা লোকেশনে পড়ানো হয় বলে ডিজিটাল বোর্ড নেই, তো হোয়াইট বোর্ডেই পড়ানো হয়। আপনাদের ক্লাস উপহার দিব বলে আমি একটা বোর্ড বাসায় নিয়ে এসেছি এবং বাসায় দাঁড়িয়ে ক্লাস নিচ্ছি। তো আপনারা সকলে পাশে থাকবেন। আর আপনারা, আবারও বলছি, আমি আইসিটির একজন বিশেষজ্ঞ, আইসিটি স্পেশালিস্ট এবং ইকোনমিক্স স্পেশালিস্ট একজন টিচার। দীর্ঘ 7 বছর যাবৎ সুনামের সহিত আইসিটি এবং ইকোনমিক্স পড়িয়ে আসছি। আমি এবারও যে আইসিটি, সেখানে আমার পড়ানোর ভিতর থেকে 25টা এমসিকিউ আসছে এবং 7টি সৃজনশীল কমন ছিল। শুধু পঞ্চম অধ্যায়ের যে সৃজনশীল সি প্রোগ্রামটা আসছে সেটা আমরা সাজেশনের বাইরে রেখেছিলাম। এবং ইকোনমিক্সের নিশ্চিত এ প্লাস পাওয়ার জন্য আমাদের যে ব্যাচগুলো আছে সেখানে যুক্ত হয়ে যাবেন। আমরা একেবারে কম পরিসরে সর্বোচ্চ 10 থেকে 12 জন স্টুডেন্ট নিয়ে ব্যাচ করে থাকি এবং পড়িয়ে থাকি। সর্বোচ্চ রেজাল্টের জন্য আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে যান। এসএসসি 27 এবং এসএসসি 28 যারা রয়েছেন অতি দ্রুত যুক্ত হয়ে যান। তো আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি কেন ইতিহাস ক্লাস নিই, যেহেতু আমি আইসিটি স্পেশালিস্ট, ইকোনমিক্স স্পেশালিস্ট। আসলে ইতিহাস জানা আমার খুবই একটা ভালো লাগে, জানতে শুনতে। সেই সাথে আমি প্রচুর পরিমাণে ইতিহাস পড়তে ভালোবাসি, জানতে ভালোবাসি। আর সেই ধারাবাহিকতায় আমার মনে হলো আমার এই ক্লাসটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে, সেই জন্য নেওয়া। আর আপনারা তো জানেনই, যারা বিসিএস এর জন্য প্রিপারেশন নেয় তারা সাধারণত সব বিষয়ে পারদর্শী হয় এবং সব বিষয়ে এক্সপার্ট হতে হয়। তবুও আমি বলছি আমি আইসিটি এবং ইকোনমিক্স স্পেশালিস্ট। আর হিস্টোরি আপনাদের এই ক্লাসটা কেমন লাগলো এবং পার্ট বাই পার্ট ক্লাস চান কি না সেটা কমেন্ট করে জানাবেন অবশ্যই। ধন্যবাদ, সাথে থাকুন। আসসালামু আলাইকুম।